নমস্কার, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আমার যে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, আর সেই সঙ্গে অনেক অনেক ভালোবাসা। আজ হলো বৃহস্পতিবার, ঘড়ির কাঁটা এখন দেখুন কুকুরটা কি করছে, 10টা বাজার 5 মিনিট বাকি। আজকে এখন থেকে একটা নতুন ব্লগ স্টার্ট করলাম। ঘুম থেকে উঠেছি ধরুন প্রায় 8টা। তো বিছানায় থাকতে থাকতেই প্ল্যান করি যে এটার পর ওইটা করবো, এইভাবে করবো সেভাবে করবো, কিন্তু ওঠার পর অন্যান্য কাজ বাজের ঝামেলায় প্ল্যান অনুযায়ী আর কোনো কিছু হয়ে ওঠে না। তো ঘুম থেকে উঠে গিয়ে প্ল্যান করেছি যে ব্রেকফাস্টে কি খাবো ওইটা রেডি করবো, রেডি করে তারপর ঝটপট রান্না বসাবো, মিঠুন আবার বেরোবে, ঘর দোর পরিষ্কার করবো। কিন্তু উঠেই দেখি ফ্রিজের জল ভেসে সারা রান্নাঘর ডুবো ডুবো অবস্থা, ফ্লাড হয়ে আছে। কারণ ফ্রিজের মধ্যে এত বরফ জমেছে জানেন, মানে ডিপ ফ্রিজ পুরো ভর্তি, এটার ভিতর কিছু রাখা যাচ্ছে না, এত বরফ জমে গেছে। ইভেন দরজাটা পর্যন্ত ঠিকভাবে বন্ধ হচ্ছিল না। তার জন্য কালকে বিকেলবেলা থেকে ফ্রিজটা অফ করে রেখেছি। আর ঘুম থেকে উঠে দেখি ফ্রিজের এই বরফ গলে জল সারা ঘরে থই থই করছে, আর বরফ কি পর্যন্ত বেরিয়েছে দেখুন। এই যে দেখুন বালতিতে বরফ জমিয়ে রেখেছি, প্রচুর বরফ হয়েছে, তাও কিছুটা গলেছে। তো ফ্রিজটাকে একদম ডিপ ক্লিন করে নিয়েছি। এই করতে করতে সকালবেলা অনেকটা টাইম চলে গেছে। তারপর তো ঘরদোর তো যেগুলি জল পড়েছিল এগুলি সব পরিষ্কার করেইছি। এখন ভাতের হাঁড়িটাকে মেজে রেখেছি, এখনো জল টল আনিনি, ভাত বসাবো। আর ব্রেকফাস্টে কি খাবো ভেবে পাচ্ছি না। আম আছে, আনারস আছে, ভাবছি ওই কাটবো, একটা আনারস কাটবো আর একটা আম কাটবো। এই যে গতকালকে মিঠুন 4টে আনারস এনেছে, এর মধ্যে একটা গতকালকে খাওয়া হয়ে গেছে, আর 3টে আছে, এটা বেশি পাকা ছিল ওই জন্য ফ্রিজে রেখেছি। আর সঙ্গে একটা আম। প্রচন্ড খিদে পেয়ে গেছে জানেন। এছাড়া ঘরদোর যেটুকু পরিষ্কার পরিচ্ছন্ন করার, ঘরদোর পরিষ্কার করে নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি। এটা হলো আসল কাজ। চলুন এবার আগে একটু পেটে কিছু দেই, তারপর রান্না বান্না। হ্যাঁ, এই যে দেখুন আম আর আনারস কেটে নিয়েছি। আর এটা হলো ক্যালেন্ডার আনারস, তার জন্য এটা একটু সাদা সাদা। কুইন আনারস হলে এটা অনেকটাই হলুদ হতো। প্রচণ্ড খিদে লেগে গেছে, এবার একটু খেয়ে নিই। আর অনেকেই আমাকে আমার আগের একটা ভিডিওতে বলেছিলেন যে আনারস খাবে না, আনারস খেলে নাকি মিসক্যারেজ হয়ে যায়। তো আপনারা আমার ভালোর কথা চিন্তা করে অবশ্যই কথাটা বলেছেন, কিন্তু বিশ্বাস করুন এরকম কোনো কিছুই না। যারা এই ধরনের ধারণা মনে মনে রেখেছেন যে আনারস খেলে মিসক্যারেজ হয়ে যাবে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। যদিও প্রথম দিকে 2-3 মাস আমি আনারস খাইনি, কারণ তখন আনারস বাজারে উঠেনি, কিন্তু তারপর থেকে রেগুলার আমি আনারস খেয়েছি। আনারস আমার খুবই প্রিয় একটা ফল। যখন আপনারা আমাকে কমেন্ট করেছেন তখন আমি ইউটিউবে সার্চ করে দেখেছি, অনেক ডক্টররা বলেছেন এরকম কোনো কারণ নেই, আনারস খেতে পারে। ইভেন আমি যে ডক্টরকে দেখাচ্ছি আমি পার্সোনালি ওনাকে জিজ্ঞেস করেছি, স্যার আমি কি আনারস খেতে পারবো? বলে হ্যাঁ তুমি সব কিছু খেতে পারো, কোনো অসুবিধা নেই, আনারসে তো একদমই নেই, ভালো ফল। দুর্দান্ত মিষ্টি। কি গো আয়ো না, আনারসটা ভীষণ মিষ্টি। এই যেখানে মাছ নিয়ে নিয়েছি, আমাদের দুবেলা 6 পিস কাঁচকলা আলু দিয়ে মাছের পাতলা ঝোল করব, আর কুমড়ো আলু ভাজা করবো, ব্যাস। গরমের মধ্যে এটুকুই যথেষ্ট। রান্নাবান্না কমপ্লিট। এই যে এখানে আলু কুমড়ো ভাজা করেছি, মিঠুন মাছ ভাজা আর আলু কুমড়ো ভাজা দিয়ে খেয়ে চলে গেছে। আর এই হলো কাঁচকলা দিয়ে আলু দিয়ে মাছের পাতলা ঝোল, একদম পাতলা ঝোল করেছি। আর তাও একটু ঝোল বেশি রেখেছি, তার কারণ কলা একটু পরে না ঝোলটাকে টেনে নেবে, কলার ঝোল বেশিক্ষণ থাকে না, শুকিয়ে যায়। তো রান্নাবান্না কমপ্লিট করে বসে পড়েছি, কারণ আমার NIPS টেস্টের রেজাল্ট চলে এসেছিল রবিবার দিন, ঠিক আছে। তো তারপর আবার
ডাক্তার দেখাতে দেখাতে হয়ে গেছে মঙ্গলবার, কারণ উনি আউট অফ স্টেশন ছিলেন। তো যে কারণে আমার NITS টেস্টটা করতে হয়েছে সেটা আপনাদেরকে দেখাই, রিপোর্টটা আগের রিপোর্টটা, ঠিক আছে। তো যে রিপোর্টটা দেখে না আমি কোনো কিছুই বুঝতে পারিনি, কারণ আমার মেয়ের সময় ওইরকম কোনো টেস্ট আমাকে করাতে হয়নি, কারণ যাদের এজ অ্যাবাভ 35 হয়ে যায় তাদেরকে নাকি এই টেস্টগুলি দেওয়া হয়। তো সেই সম্বন্ধে আমার কোনো আইডিয়াই ছিল না, শুধুমাত্র সোনোগ্রাফি করে ডক্টর বলে দিয়েছে যে সব কিছু ঠিক আছে, খুব ভালো আছে। তা শুনে আমি খুব হ্যাপি ছিলাম যে টেনশনের কোনো কারণ নেই। আর ইমিডিয়েটলি ডক্টরকে আর আমি রিপোর্টটা দেখাতেও যাইনি, ডক্টর বলে দিয়েছে 1 মাস পরে আসবে, ঠিক আছে। তো যখন ডাক্তার দেখাতে গেলাম তখন ডাক্তার যা বললো তা শুনে তো আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। দাঁড়ান আপনাদেরকে দেখাই কোন রিপোর্টটা আমার এতটা খারাপ এসেছিল। এই পর্যন্ত যা সমস্ত টেস্ট করিয়েছি না, পুরো একটা বই হয়ে যাবে। এই যে দেখুন, এই টেস্টটা কোয়াড্রুপল মার্কার টেস্ট, এই টেস্টটাই আমাকে করতে দেওয়া হয়েছিল, যার মধ্যে এই যে দেখুন এই দুটো, এই 3টে টেস্ট, এই 3টে টেস্ট করা হয়। একটা হলো যেটা স্ক্রিন নেগেটিভ এসেছে, আর এটারও স্ক্রিনটা নেগেটিভ এসেছে, এই দুটো নেগেটিভ এসেছে, কিন্তু যেটা ডাউন সিনড্রোম ওইটা চলে এসেছে স্ক্রিন পজিটিভ, ঠিক আছে। তো এটার জন্যই এই যে দেখুন ডক্টর মার্ক করে দিয়েছে, এই যে এটা রেশিওটা নাকি বেশি এসেছে, এই যে এখানে। তো আমি তো ওইটা লক্ষ্যই করিনি, ওই সম্বন্ধে আমার কোনো আইডিয়া ছিল না যে এটা কেন করাতে হয়, বা এটা পজিটিভ নেগেটিভের কী ফলাফল হতে পারে, সেই সম্বন্ধে আমার সত্যিই কোনো আইডিয়া ছিল না। তো ডক্টরকে দেখানোর পর উনি বললেন তোমার তো ডাউন সিনড্রোম পজিটিভ এসেছে, যার মানে হলো বাচ্চার মানসিক বিকাশ ঠিকঠাকভাবে হয়নি, ঠিক আছে, মেন্টালি ডিসেবল হতে পারে। তো এটা শোনার পর বলুন মনের অবস্থাটা কীরকম হয়, যে অলরেডি যে বাচ্চাটাকে আমি গর্ভে ধারণ করেছি 6 মাস হয়ে গেছে, ওর মুভমেন্ট আমি সারাক্ষণ ফিল করতে পারছি, ওর সঙ্গে শুধুমাত্র যে আমি ফিজিক্যালি অ্যাটাচ হয়ে গেছি তা না, ফিজিক্যালি মেন্টালি, ঠিক আছে। ইভেন মিঠুন প্রথম সন্তান, ওর প্রায় বেবিকে ফিল করার চেষ্টা করতো হাত দিয়ে, কখনো বা কান লাগিয়ে, ইমোশনালি ও অনেকটা অ্যাটাচড হয়ে গেছে। তো তারপর এটাকে আমি কিভাবে অ্যাভয়েড করব, মানে ওই চিন্তাটা মারাত্মক ছিল জানেন। 2-1 মাস হতো, 3 মাস হতো, তাও ঠিক ছিল, কিন্তু অলরেডি 6 মাস, আর রিপোর্ট আসতে আসতে আমার প্রায় 7 মাস হয়ে এসেছে। আগামী 27 তারিখ আমার 6 মান্থ কমপ্লিট হয়ে আমি 7 মান্থ শুরু হয়ে যাবে। কিভাবে কি করব সেটা মানে, তো আমি ডক্টর দেখিয়েছিলাম 5 তারিখ, টোটাল ধরুন এই 20 দিনের অপেক্ষা, প্রায় 20 দিন, 19 দিনের অপেক্ষা। মানে কীভাবে যে কাটিয়েছি, কীভাবে যে এই সময়টা পার করেছি একমাত্র ভগবানই জানেন। শুধু দিনে রাতে 24 ঘন্টা শুধু ভগবানকে ডেকেছি জানেন, সারাক্ষণ শুধু বজরংবলীকে ডেকেছি, কারণ বজরংবলীর উপর না আমার অগাধ বিশ্বাস যে বজরংবলী চাইলেই সব ঠিক করে দিতে পারে। আর এটা এরকম একটা ব্যাপার যেটা ভগবান ছাড়া কেউ ঠিক করতেই পারবে না। তো রিপোর্ট তো চলে এসেছে 12 দিন, কিন্তু রিপোর্ট আমার ব্লাড দিতে দিতে লেগে যায়, মানে ডক্টর 5 তারিখ বলেছে, তো আমি ব্লাড দিয়েছি 9 তারিখ, ওইখানে আমাদের প্রায় 4 দিন 5 দিন চলে গেছে, কারণ টাকা ব্যবস্থা করতে হবে। এট ফার্স্ট হলো টাকা না ব্যবস্থা করে তো আর কোথাও গেলে হবে না। তো টাকার অ্যারেঞ্জমেন্ট করতে করতে 2 দিন লেগে গেল। তারপর এই ল্যাব ওই ল্যাবে ঘোরাঘুরি করে যেখানেই যাচ্ছে বলছে আমাদের এখানে হয় না, কারণ আমাদের এটা খুব ছোট জায়গা, সব ল্যাবে সব টেস্ট হয় না। 2-3টে ল্যাবে ঘোরার পর তারপর আবার ডক্টরের কাছে গেলেন, উনি একটা অ্যাড্রেস দিয়েছিলেন প্রথমে, ওখানে গেছে, ওরা বলছে হয় না। তারপর আবার ডক্টরের কাছে গেলেন, উনি আবার একটা অ্যাড্রেস দিলেন, ওইখানে গেলাম, তারপর
দিয়ে আসলাম ব্লাড 9 তারিখ। তো রিপোর্ট আসতে আসতে 12 দিন, তারপর আবার ডক্টর দেখানোর জন্য অপেক্ষা করতে হয়েছে আরও 3 দিন। এইভাবে প্রায় 20 দিনের ধাক্কা পড়ে গেছে জানেন। ওই জীবনের মানে মারাত্মক 20 দিন কীভাবে যে কাটিয়েছি বলে বোঝানোর মতন নেই। কিন্তু কারণ আমার এই প্রেগনেন্সিটা, আমি অনেকবারই বলেছি যে অনেকটাই ধরুন আমাদের আশার বাইরে ছিল। তো আমি ন্যাচারালি কনসিভ করতে পারবো সেটাই আমি ভাবতে পারিনি, ভগবান চেয়েছেন বলেই হয়ে গেছে। তো এখন যদি এই বেবিটাকে আমাকে অ্যাভয়েড করতে হয়, তারপর আমি আবার দ্বিতীয়বার কনসিভ করতে পারবো কি পারবো না, আদৌ আমি আর কখনো দ্বিতীয়বার মা হতে পারবো কি না সেটা নিয়েও আমার যথেষ্ট সন্দেহ ছিল। তার জন্য টেনশনটা বেশি ছিল জানেন। যদি আমার ধরুন 20-22 বছর বয়স হতো তাহলে ওটা নিয়ে আমি টেনশন করতাম না, ঠিক আছে, আমার হাতে অনেক টাইম থাকতো। কিন্তু এখন আর আমার হাতে ওই রকম টাইমও নেই যে আমি আরও কয়েকবার ট্রাই করব, চেষ্টা করব, সেই রকম সময় আমার হাতে নেই। সে যাই হোক, শেষ ভালো যার সব ভালো তার। তো আলটিমেটলি রিপোর্ট হাতে পেয়ে গেছি এবং মঙ্গলবার দিন আমি ডাক্তার দেখিয়ে নিয়েছি। তো রিপোর্টে 23 পেয়ার্স অফ ক্রোমোজোমের টেস্ট করা হয়, যেখানে যদি আপনার প্রেগনেন্সিতে কোনো ডিফিকাল্টিস থাকে তাহলে আসবে হাই রিস্ক, না হলে আসবে লো রিস্ক, যেটা আমি ইউটিউব থেকে জানতে পেরেছিলাম, ঠিক আছে। কিন্তু তাও রিপোর্টটা দেখে যদি আমি খানিকটা বুঝতে পেরেছিলাম, কিন্তু তাও যতক্ষণ না ডক্টরকে দেখিয়ে আমি সেটি দেখিয়ে যতক্ষণ না কনফার্ম হতে পারছিলাম ততক্ষণ আমার মনের মধ্যে স্যাটিসফ্যাকশন আসছিল না। কারণ এর আগেও আমি রিপোর্টটা দেখে তো কোনো কিছু বুঝতে পারি না, আমি তো ভেবেছিলাম সোনোগ্রাফি রিপোর্ট ভালো এসেছে তো ভালোই, কিন্তু না, ওটার পর না মনের মধ্যে একটা ভয় বসে গেছে যে ডক্টর যতক্ষণ না বলছে যে সব কিছু ঠিক আছে ততক্ষণ পর্যন্ত আমি আমার মনকে কোনোভাবেই সান্ত্বনা দিতে পারছিলাম না। কিন্তু আমার প্রত্যেকটাতেই লো রিস্ক এসেছে, হাই রিস্ক আসেনি। এই যে দেখুন, এই যে দেখুন আমার ডক্টর মার্ক করে দিয়েছে লো রিস্ক, লো রিস্ক, লো রিস্ক, লো রিস্ক সবগুলো। এই যে যতগুলো আছে যতগুলোই আছে প্রত্যেকটা লো রিস্ক এসেছে। উনি বলে দিয়েছেন যে আমার প্রেগনেন্সিতে মানে ওই রকম আর কোনো সমস্যা নেই, বেবি সুস্থ আছে, ভালো আছে, এটা নিয়ে নাকি আমাকে আর কোনো রকমের কোনো টেনশন করতে হবে না। বিশ্বাস করুন এই কথাটা শোনার জন্য আমার শুধু শুধু যে কান তা নয়, কান মন আমার সমস্ত অঙ্গ মানে অপেক্ষায় অধীর হয়েছিল যে কখন আমি কথাটা ডক্টরের মুখে শুনতে পারবো যে সব কিছু ওকে আছে, কোনো সমস্যা নেই। এটা শোনার পর যে একটা স্বস্তি বলে বোঝানোর নেই, তো মনটা অনেকটাই স্বস্তি পেয়েছিলাম, যার জন্য মানে কালকের দিনটা আমি একটু রিল্যাক্সভাবে কাটিয়েছি। ভেবেছিলাম কালকে ভিডিওটা বানাবো, কিন্তু এতদিনের টেনশন যন্ত্রণা অনেকটা কমে যাওয়াতে কালকের দিনটা আমি একটু নিশ্চিন্তভাবে নিজের মতন করে কাটিয়েছি, আর কোনো ধরনের ভিডিও বানাইনি। তো ভাবলাম যে না, যারা আমার ভিউয়ার্সরা আছেন, বিশেষ করে আমার যারা ভালো জান, আমার শুভচিন্তকরা যারা আছেন, তারা অবশ্যই ভগবানের কাছে আমার জন্য প্রার্থনা করছেন এবং আমার রিপোর্ট কি আসলো সেটার জন্য অপেক্ষা করছেন। তো আপনাদেরকে সেটা জানানো আমার দায়িত্ব, আমার কর্তব্যের মধ্যে পড়ে। তো তার জন্য আজকে ভিডিও করে আপনাদেরকে বলে দিলাম যে যেই ডাউন সিনড্রোমের যে ব্যাপারটা নিয়ে আমার যে হাই রিস্ক এসেছিল, তো ওইটা নিয়ে এখন আর কোনো সমস্যা নেই। তার মানে যদি ভবিষ্যতে আমার মতন সমস্যা কারোর হয়, যে ডাউন সিনড্রোমের বা কোয়াড্রুপল মার্কার টেস্ট করার পর যদি কারোর পজিটিভ চলে আসে, তাহলে যে পরবর্তী যে টেস্টগুলি ডক্টর করতে দেন, NIPS বা NIPT বা আরও আছে, ওইটা যে হাই রিস্কে আসবে এরকম কোনো ব্যাপার নেই। আগেরটা হাই রিস্ক আসলেও পরেরগুলি লো রিস্ক আসতে পারে, টেনশনের কোনো কারণ নেই। ধৈর্য ধরে
টেস্ট করিয়ে অপেক্ষা করতে হবে। 27 তারিখে আমার 7 মান্থ স্টার্ট হয়ে যাবে। আজকে হলো 25 তারিখ। আর এখন না চলাফেরা করতে খুবই কষ্ট হচ্ছে, খুবই কষ্ট হচ্ছে। বেবি বাম্প অনেকটাই এখন বড় হয়ে যাচ্ছে দিনে দিনে। বিশেষ করে ঘুমাতে গিয়ে না প্রচণ্ড কষ্ট হচ্ছে জানেন, একদমই ঘুমাতে পারছি না বিশেষ করে। আর আমি সবসময় না একটু উপর হয়ে ঘুমাতে বিশেষ পছন্দ করি, উপর হয়ে বা চিত হয়ে, কাত হয়ে ঘুমাতে আমি কখনোই পছন্দ করি না। কিন্তু প্রেগনেন্সিতে নাকি লেফট বাঁদিকে কাত হয়ে ঘুমাতে হয়। তো কোনোভাবেই মানে ঘুমিয়ে আমি শান্তি পাচ্ছি না। একবার ডান পাশ, একবার বাঁ পাশ, একবার চিত, কোনোভাবেই মানে ঘুমাতে পারছি না। খুব কষ্ট হচ্ছে ঘুমাতে গিয়ে, আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে। রাত্রিবেলা, রাত্রির টাইমটা আমার খুব কষ্ট করে কাটছে। তার মধ্যে তো বহুবার টয়লেটে যেতে হচ্ছে। আর আমার যেহেতু অ্যাটাচড বাথরুম নয়, একটু ঘর থেকে একটু দূরে, তো বারবার উঠে উঠে যেতে যেতেও খুব কষ্ট হচ্ছে জানেন। যাই হোক, মা হতে গেলে তো একটুখানি কষ্ট করতেই হয়। এটুকু কষ্ট তো সবাইকেই করতে হয়, আমাকে তো আর একারই না। ভগবান আমার সন্তানদেরকে সুস্থ রাখুক, এতটুকু কষ্ট আমি করে নেব। ঠিক আছে, আজকে যে হাসি মুখটা নিয়ে আপনাদের সামনে ভিডিও করতে পারছি, সেটাই আমার কাছে অনেক বেশি জানেন। ভগবান আমার কথা, আমার ডাক শুনেছেন, সেটাই আমার জন্য অনেক। আজকের জন্য একটু টাটা।